নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। ডার্ক খুবই কমপ্লিকেটেড একটি ওয়েব সিরিজ এবং এই ওয়েব সিরিজের রিভিউ করা খুবই কঠিন কাজ। আমি আমার মতো করে একটা বক্তব্য পেশ করছি, আপনাদের যদি সেটা পছন্দ হয় তাহলে আমার ভালো লাগবে। ডার্কের 3টে সিজন আছে, প্রত্যেকটা সিজনে 8টা করে এপিসোড, প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা করে। সিজন 1 এবং 2 এবং 3 প্রত্যেকটারই একটা কুইক রিভিউ দেওয়ার চেষ্টা করছি। সিজন 1 সবথেকে এঙ্গেজিং, সবথেকে বেশি লজিক্যাল এবং এর স্ক্রিন প্লে সবথেকে ভালো। সিজন 1-এ প্রত্যেকটা ক্যারেক্টারকে ডেসক্রাইব করা হয়েছে, তাদের বর্তমান এবং অতীত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে এবং যখন তারা অতীতে ছিল তখন তাদের কি চাওয়া পাওয়া এবং এখন বর্তমান ব্যবস্থায় এসে তাদের মধ্যেকার কি সম্পর্ক, সেগুলো খুব সুন্দরভাবে স্ক্রিন প্লেতে ডায়লগের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই সিজন 1-এ। সিজন 1-এ খুব বেশি এই ফিউচার এবং পাস্টে যাওয়া আসা অতটা বেশি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা চরিত্রই বারবার যাতায়াত করছে। মূল চরিত্র জোনাস, তাকেই আমরা বেশিবার দেখি যাতায়াত করতে। এছাড়া আর কয়েকটা চরিত্র যাতায়াত করছে, এছাড়া আর সকলেই এই ফিউচার এবং পাস্টের ব্যাপারে অবগত নয়। তারা প্রত্যেকে ধীরে ধীরে অবগত হচ্ছে এবং তাদের কাছে পারস্পরিক যে সম্পর্ক সেটা খোলা পাতার মতো হয়ে যাচ্ছে। তারপর আসছে সিজন 2। সিজন 2 আমার কাছে একটু স্লো লেগেছে, বিশেষ করে তার প্রথম দুটো এপিসোড খুবই বোরিং লাগছিল, ভালো লাগছিল না একদমই দেখতে। কিন্তু 3 নম্বর এপিসোড থেকে সিজন 2 পিক আপ নেয় এবং একটা অনবদ্য জার্নি দেয়। সিজন 2-র সবথেকে আমার ভালো লেগেছে এর ডায়লগ। এখানে কিছু কিছু ডায়লগ আছে যেগুলো বারবার ফিরে ফিরে আসছে। একবার তার প্রেজেন্ট যে সেলফ সে বলছে, তার ফিউচার সেলফ সে বলছে, বা একটা প্রেজেন্ট সেলফ যখন ফিউচারে গিয়ে বা পাস্টে গিয়ে কোনো একটা ডায়লগ বলে আসছে, সেই ডায়লগটা সেই লোকটা শোনার পর যখন সেই লোকটা আবার প্রেজেন্টে এসে হোক কি ফিউচারে গিয়ে হোক সেই সেম ডায়লগ দিচ্ছে, তখন ডায়লগগুলোর যে ভিতরকার অর্থ সেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। একই সংলাপ, দাড়ি কমা পর্যন্ত এক, সেই সংলাপগুলো যখন বিভিন্ন ক্যারেক্টার বারবার বলছে, প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে সেই সংলাপের ডাইমেনশন এবং তার অন্তর্নিহিত যে অর্থ সেগুলো পরিবর্তন হচ্ছে এবং এটা দেখতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সিজন 2 যেভাবে শেষ হচ্ছে, অনেক অনেক প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে এবং অবভিয়াস সিজন 3-তে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। সিজন 3 সব থেকে বেশি কমপ্লিকেটেড এবং কনফিউজিং। সিজন 3-র মধ্যে লজিকের অনেক অভাব আছে। সিজন 3-র মধ্যে অনেক প্রশ্ন যেগুলো সিজন 1 এবং সিজন 2-তে তোলা হয়েছিল তার উত্তর নেই এবং সিজন 3 যখন শেষও হয়ে যাচ্ছে তখন অনেক প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হচ্ছে। বলা হচ্ছে সিজন 3 লাস্ট, এর পরের আর কোনো সিজন বেরোবে না। যদি সেরকমটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটি অপূর্ণভাবে শেষ হয়েছে। বিশেষ করে সিজন 3-র শেষের দিকের 2-3টে এপিসোড মনে হচ্ছিল খুবই তাড়াহুড়ো করে করা, এত বারবার করে টাইম এবং স্পেসকে চেঞ্জ করা হচ্ছিল, এত স্পিডে, মানে একটা 1 মিনিটও সিন না, হয়তো 30 সেকেন্ডের সিন হয়ে আবার পাস্টে, আবার হয়তো একটা 40 সেকেন্ডের সিন হয়ে আবার ফিউচারে, খুব এই ফ্ল্যাকচুয়েটটা খুব বেশি এবং খুব স্পিডি হচ্ছিল, যেটা আরও বেশি কনফিউজিং করে। এবং অবশ্যই সিজন 3-তে শুধু টাইম নিয়ে খেলা হয়নি, একটা প্যারালাল স্পেস নিয়ে খেলা হয়েছে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর মধ্যে বা এই সময়ের মধ্যে আরও অনেকগুলো সময় বা অনেকগুলো লেয়ার কাজ করে বা রয়েছে, এরকম একটা থিওরি এখানে পেশ করা হয়েছে। এবং অবশ্যই যেভাবে এটা শেষ হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, একটা অন্য মাত্রা দিয়েছে, কিন্তু এর পেছনের যে লজিক সেটা খুব বেশি ব্যাখ্যা করা হয়নি। ফলে আমার কাছে সিজন 3 খুব বেশি ভালো লাগেনি, যদিও এটা এঙ্গেজিং ছিল কিন্তু স্ক্রিন প্লে দুর্বল ছিল এবং খুব খুব কমপ্লিকেটেড করা হয়েছে, অনেক প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়েছে। এবার ওভারঅল ডার্কের একটা বর্ণনা, একটা নিজের মতো করে কিছু একটা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, ডার্ক
এটা ঠিক অ্যাকচুয়াল সায়েন্স ফিকশন নয়, মানে আমার লাগেনি। একটা সায়েন্স ফিকশনের মধ্যে যে এসেনশিয়াল জিনিসগুলো থাকা দরকার সেগুলো আমার মিসিং লেগেছে। যেমন যখন আমরা একটা ডিভাইস দেখাচ্ছি যেটার থ্রু আমরা টাইম ট্রাভেল করতে পারি, তার মেকানিজম দেখানো হয়নি, সেটা কিভাবে কাজ করে বা কিভাবে কি থিওরি দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে তার সেরকম এক্সেসিভ কোনো ব্যাখ্যা নেই। ধরুন কোনো একটা সিনেমায় আমি একটা মোবাইল ব্যবহার করা দেখাচ্ছি, আমরা মোবাইলে কথা বলছি, টেলিভিশনে টিভি দেখছি বা ক্যামেরা দিয়ে ছবি তুলছি, তাহলে কিন্তু সেটা সায়েন্স ফিকশন হয় না। সায়েন্স ফিকশন তখনই বলা হবে যখন সেই ডিভাইসগুলো কিভাবে তৈরি করা হয়েছে বা সেই কল্পনার জগৎটাকে কিভাবে জগৎটাকে না ডিভাইসটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে তার কোনো বর্ণনা থাকছে না, তখন সেটা শুধুমাত্র একটা ডিভাইস হয়ে থেকে যাচ্ছে, তার পেছনের যে সায়েন্স সেটা নেই। এখানে পাস্ট থেকে ফিউচারে আসার এবং যাওয়ার অনেকগুলো উপায় দেখানো হয়েছে। প্রথমে 2-3 রকম ডিভাইস দেখানো হয়েছে, একটা চেম্বার দেখানো হয়েছে, একটা গুহা দেখানো হয়েছে, যে গুহা দিয়ে পাস্ট এবং ফিউচারে ট্রাভেল করা যায়। এই এই সমস্ত জিনিসগুলো দেখানো হয়েছে। ফলে একটা উপায় না, বেশ কয়েকটা উপায়ের মাধ্যমে এই টাইম ট্রাভেলিংটা হচ্ছে, ঠিক আছে। বাট ডিভাইস যেগুলো বিশেষ করে 2 বা 3টে ডিভাইস দেখানো হয়েছে তার পেছনের সায়েন্স একেবারেই মিসিং, কোনো রকমভাবেই নেই। সিজন 1-এ তো নেই, সিজন 2-তে অল্প আছে, সিজন 3-তে কিছুটা আছে, কিন্তু সেটা খুব বেশি ব্যাখ্যা নেই, মানে যেটুকু থাকা দরকার সেটুকুও নেই। ফলে আমার কাছে ডার্ক একটা সায়েন্স ফিকশনের থেকেও মানুষের মধ্যেকার যে সম্পর্ক এবং সেটা যে কত রিলেটিভ, কত পরিবর্তনশীল এবং কত সূক্ষ্ম, সেটা সেটা এই সিরিজটার মাধ্যমে উঠে আসে। অনেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ সায়েন্সের ব্যাখ্যা রয়েছে, আমিও মানছি সায়েন্সের ব্যাখ্যা সিজন 3-তে এসে কিছুটা তবুও রয়েছে। সিজন 1 সিজন 2-তে একেবারেই ছিল না, সিজন 3-তে যেটুকু রয়েছে সেটুকু আমার কম মনে হয়েছে। বিশেষ করে জোনাস এবং মার্থা তারা কিভাবে অ্যাডাম এবং ইভা হয়ে উঠল, তাদের নাম কি করে পরিবর্তিত হলো, সেই জার্নিটা দেখানো হয়নি। জোনাস এবং মার্থার ফিউচার এবং পাস্টে যাতায়াতের অনেক জার্নি রয়েছে, কিন্তু জোনাস এবং মার্থা এরা কি করে অ্যাডাম এবং ইভা হয়ে উঠছে সেই জায়গাটা মিসিং। বার্তোস বলে যে ক্যারেক্টারটি, তাকে একবার দেখলাম হঠাৎ করে ফিউচার থেকে এলো, তার কি হলো সেটার সেরকমভাবে ডেসক্রাইব নেই। তারপর শার্লটের সঙ্গে যে লোকটি অ্যাসিস্ট্যান্ট ছিল যার একটা চোখ ঢাকা, তার ব্যাকগ্রাউন্ড সেরকমভাবে ডেসক্রাইব এখানে করা হয়নি। একটা পুলিশ অফিসার যে পরে এলো, যার ভাই মিসিং ছিল এবং যে এসে মিস্টার আলেকজান্ডার টিডারম্যানকে অ্যারেস্ট করলো, তার ব্যাকগ্রাউন্ডও সেভাবে নেই। যদিও এরা যে বলা হচ্ছে একটা দড়ি এবং তার নট প্রত্যেকে নয়, প্রত্যেকে জানে না, তো ঠিক আছে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার সেরকম প্রয়োজন বোধ ডিরেক্টর হয়তো করেনি, কিন্তু অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ দর্শক আমার কিন্তু প্রশ্নগুলো জেগেছে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর আমার অপূর্ণ থেকেছে বলেই মনে হচ্ছে। একটা জায়গায় আমার সবথেকে খুব হাসির লেগেছে, যখন জোনাস এবং মার্থা একটা টাইম লাইটের মধ্যে গিয়ে হারিয়ে যাবে, যখন একে অপরকে খুঁজে পাবে না এবং একে অপরের অতীতকে বা ফিউচারকে দেখতে পারবে, সেই সময় হঠাৎ তারা দুজনে পিছন থেকে এসে একে অপরকে ধাক্কা মারে। এটা এটা আমার প্রচণ্ড হাস্যকর লেগেছে। মানে যেই মুহূর্তে তারা একে অপরকে খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে তারা এলো। বা এরকমটাও হতে পারে যে যেহেতু প্যারালাল স্পেস থেকে তারা বিলং করছে, 2টো প্যারালাল স্পেস, এবং পিছন থেকে যখন তারা আসছিল তারা বোধহয় 2টো স্পেসের মাঝখানের পয়েন্ট অফ কিছু একটা জায়গাতে কোলাপস করে, হয়তো ডিরেক্টর এরকমটাই বলতে চেয়েছে। এবার সব কিছুই হয়তোর উপর, ডিরেক্টর কি বলতে চেয়েছে সেটা খুব বেশি খোলসা নয়। ডিরেক্টর মেনলি একটা সায়েন্স এলিমেন্টকে আধার করে মানুষের গল্প বলতে চেয়েছে এবং খুব সুন্দরভাবে তিনি বলেছেন। খুবই খুবই দুর্দান্ত একটি ওয়েব সিরিজ। তবে সিজন 1 দেখার পর আমার 1985-এর ব্যাক টু দ্য ফিউচার এই সিনেমাটার কথা খুব বারবার মনে পড়ছিল, যদিও পরবর্তীকালে সিজন 2 বা সিজন 3-তে এসে বুঝতে পেরেছি যে না, ব্যাক টু দ্য ফিউচার থেকে কনসেপ্ট সিজন 1-এ নেওয়া হলেও সিজন 2 এবং সিজন 3 সম্পূর্ণভাবে একটা ডিফারেন্ট কনসেপ্টে বেস করে। এই যে প্যারালাল স্পেসের
একটা থিওরি দেওয়া হচ্ছে, এটা কিন্তু যারা আমরা বাংলা সাহিত্য খুব চর্চা করি তারা অনেকেই জানবেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প আছে দূরত্ব 1.5 সেকেন্ড। আমি নামটা বোধহয় একটু গুলিয়ে ফেলতে পারি, বাট অনেকটা এরকমই, দূরত্ব 1.5 সেকেন্ড। সেখানেও কিন্তু এই প্যারালাল স্পেসের কথা বলা হয়েছিল ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাংলা গল্প। একেবারেই আমাদের বাংলা ভাষায় কিন্তু এরকম একটা থিওরির গল্প অলরেডি রয়েছে, এবং সত্যজিৎ রায়েরও এই টাইম ট্রাভেল নিয়ে অনেক গল্প রয়েছে, প্রফেসর শঙ্কুর যে টাইম ট্রাভেলগুলো করবে সেগুলোতে। ফলে টাইম ট্রাভেল নিয়ে যে থিওরি এখানে বলা হয়েছে সেটা কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে ডিরেক্টর নিজেই নিজের থিওরিকে ভাঙছে। এক জায়গায় বলা হচ্ছে যে নিজেকে নিজে হত্যা করতে পারবে না যে টাইম ট্রাভেল করছে এরকম জায়গায়, ফলে সে ফাঁসি দিলেও মরতে পারলো না, গুলি করলেও মরতে পারলো না, কিন্তু তার কোনো একটা সেলফ, ফিউচার সেলফ হোক কি পাস্ট সেলফ হোক, সে এসে হত্যা করতে পারবে। এই জায়গাগুলো একটু কনফিউজিং লেগেছে, মানে, এবং এটা হয়েওছে। দেখা যাচ্ছে যে সে নিজে চেষ্টা করছে, মরতে পারেনি, কিন্তু তার ফিউচার সেলফ এসে তাকে হত্যা করে দিচ্ছে, এরকমটা। ফলে এটা আমার মনে হয় যারা খুব ভালো করে বুঝতে চাইবে যে ঠিক কী হতে হবে বা হওয়া যাবে বলে ডিরেক্টর বলেছে, তাদের মনে হয় দুবার দেখলে কিছুটা আরও বেশি খোলসা হবে। আমি দ্বিতীয়বার দেখার চেষ্টা করিনি। আমি অ্যাকচুয়ালি কে কার স্ত্রী, কে কার বাবা, কে কার মা, এইভাবে ব্যাপারটাকে দেখছিলাম না। ফলে আমার কাছে ওরকম খাতা পেন নিয়ে বসার কোনো প্রয়োজন আমি অনুভব করিনি যে বারবার লিখে রাখবো যে কোন সালে গিয়ে কে কার বাবা, কে কার মা। না, আমার কাছে মনে হয়েছিল এর অনুভূতিগুলো, এর ডায়লগগুলো অনেক বেশি মজাদার, এবং সেটা বেশ ভালো লেগেছে। ফলে আমি আমার স্মৃতির উপরেই ভরসা করে থেকেছি, এবং সেই ভরসা থেকেই আমি এর যে রসস্বাদন বলা যেতে পারে সেটা নিতে পেরেছি। তো আমার মনে হয় ডার্ক আপনাদের প্রত্যেকের দেখা উচিত। এর হিন্দি অডিও অ্যাভেলেবেল নেই, ইংলিশেই দেখতে হবে। ইভেন ডার্ক সিজন 1 তো আমি জার্মানে দেখেছি, মানে আমি ইংলিশ সাবটাইটেলে দেখেছি, এটা খুবই কষ্ট হয়েছে দেখতে। এর হিন্দি অডিও থাকলে হয়তো আরও বেশি ব্যাপারটা বোঝা যেত, আরও বেশি ব্যাপারটা ভালো লাগতো, কিন্তু তবুও ঠিক আছে। আপনি মোটামুটি যারা ইংরেজি ভাষা সিনেমা দেখেন তাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। খুবই ভালো একটি ওয়েব সিরিজ, এবং দুর্দান্ত, হয়তো নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ এটা। তো এই ছিল আমার রিভিউ, বলবো কিনা আমি জানি না, রিভিউ বলার মতো এটা নয়, কারণ আমি এখানে সিনেমাটোগ্রাফি, এডিটিং, অ্যাক্টিং নিয়ে কিছুই বললাম না, কারণ বলার সেরকম জায়গা নেই, কারণ এর মূল গল্পটাই হয়েছে সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি ইউনিক। ফলে সেটা নিয়েই বক্তব্য রাখলাম। যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তাহলে লাইক করবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, এবং গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।